ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত 290 মরদেহ উদ্ধার। অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী। চলছে ব্ল্যাক বক্সের সন্ধান ও উদ্ধার কাজ। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই, পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য। আকাশে ধোঁয়া দেখতে পারি, এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক। আলোচনায় প্রাধান্য পেয়েছে সংস্কার প্রক্রিয়া। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকের মূল আলোচ্য নির্বাচনের সময়সূচি। বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের তরফেও আসতে পারে কিছু প্রস্তাবনা। ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপর নির্ভর করবে এবং জাতির প্রত্যাশা এই বৈঠকেই যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয়। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1। ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপের সংঘাতে আহত শতাধিক। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। 242 আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়োযানটিতে 169 ভারতীয় ছাড়াও ছিল 61 বিদেশি নাগরিক। বিমান এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 290টি মরদেহ। নিহতদের মধ্যে বিমানের আরোহীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল টাওয়ারে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি, বিস্ফোরিত হয় সাথে সাথেই। 242 আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে 1:39 মিনিট উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে 10 জন কেবিন ক্রু, 2 জন পাইলট। যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। বাকিদের মধ্যে 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডার নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানীনগরের একটি আবাসিক এলাকার প্রায় 800 ফুট ওপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। কর্তৃপক্ষ বলছে নিহতদের মধ্যে বিমানটির আরোহীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, যাদের বড় অংশই হোস্টেলটির শিক্ষার্থী। বিধ্বস্ত হওয়ার পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ শুরু হয় যৌথ উদ্ধার অভিযান। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেছি। কি কারণে এমনটি হলো বা আরোহীদের পরিচয় সম্পর্কে এখনই বলার সময় হয়নি। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করেন বিমানে থাকা যাত্রীদের স্বজনেরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোন এবং তার স্বামীর খোঁজে এখানে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো তথ্যই দিচ্ছে না। বারবার আমাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের এক যাত্রী।
তার নাম বিশ্বকুমার রমেশ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এ নাগরিক এসেছিলেন ভারত সফরে, ফিরে যাচ্ছিলেন যুক্তরাজ্যে। তিনি বলেন 11A সিটে বসেছিলেন। বিমান বিধ্বস্তের পর ওই যাত্রীকে দেখা যায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘুরে বেড়াতে। শরীরে সামান্য আঘাত পান তিনি। যদিও বিমানে তার সাথে থাকা ভাইয়ের এখনো খোঁজ মেলেনি। এর আগে ভয়াবহ এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানায় আহমেদাবাদ পুলিশ। তার ঠিক 1 ঘন্টা পরই পাওয়া যায় রমেশের বেঁচে থাকার খবর। লন্ডন সফরে বৃহস্পতিবার বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালেই বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজ পরিবারের প্রোটোকল অনুযায়ী ওয়ান্স হেয়ারিং অর্থাৎ রাজার সঙ্গে নির্ধারিত সময়ে একান্ত সাক্ষাৎ অত্যন্ত সম্মানজনক একটি সুযোগ, যা কেবল বিশেষ ব্যক্তি ও কূটনৈতিক অতিথিদের দেয়া হয়। লন্ডন সময় সকাল 11:30টায় বার্মিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এবার একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। প্রকৃতি ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ পার্লামেন্টে নির্ধারিত বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার। লন্ডন সফরের গুরুত্বপূর্ণ এসব বিষয় মিটিংয়ের সুফল বাংলাদেশ খুব দ্রুতই পাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হতে পারে। সাইফুদ্দিন রবি জানাচ্ছেন বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরে যখন নির্বাচনের দাবি বিএনপির, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন জাতীয় নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এরপরই সংশয় ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে। 6 তারিখে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণে যে নির্বাচনের সময়সীমার উল্লেখ করা হয় সেই ভাষণে, এই সাক্ষাৎ হবে কিনা সেটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা। প্রধান উপদেষ্টার অফিস থেকে আবারও সাক্ষাতের বিষয়টি উত্থাপন করা হলে তখন স্থায়ী কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই যে রাজনৈতিক শিষ্টাচার হিসাবে অবশ্যই সাক্ষাৎ করা প্রয়োজন। বিএনপি নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাবে নির্বাচনের দিনক্ষণ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও মনে করে বৈঠক থেকে ফেব্রুয়ারিকে বিবেচনা করা হতে পারে উপযুক্ত সময়। আলাপ আলোচনা করে তারিখটা পুনর্নির্ধারণ যদি হয় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির একেবারে প্রথমার্ধে, অর্থাৎ রোজার আগে, আমার মনে হয় না যে এটা নিয়ে বিরোধী দলের কোনো বড় কোনো আপত্তি থাকবে, এবং সেদিক থেকে আমি মনে করি বিদ্যমান সংকট উত্তরণের পথটা বরঞ্চ খানিকটা সহজ হবে। এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপরে নির্ভর করবে। এবং জাতির প্রত্যাশা এই বৈঠকেই যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয়।
তবে এই বৈঠকে জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা দেখছেন না বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার ছাড়া 1 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব এমন ঐকমত্যের সংস্কার ইস্যু চূড়ান্ত হতে পারে বৈঠকে। নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয়, শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই হবে। তারা আশা করেছেন যে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তারা সনদটা তৈরি করতে পারবেন, সেটা ওইখানে তো আর সমাপ্ত হবে না। ওখানে আলোচনা হতে পারে, সামান্য কয়েকটা বিষয়ে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে, যাতে এই সরকার যাতে তারা নিরাপদে বা একটা মর্যাদার জায়গা থেকে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে তারা বেরিয়ে যেতে পারেন। সাধারণ জনগণ থেকে বাদবাকি রাজনৈতিক দল প্রত্যেকের দৃষ্টি ইউনূস তারেক বৈঠকের দিকে, যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কিংবা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সৃষ্ট দূরত্ব দূর হবে বলে প্রত্যাশা তাঁদের। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে। এর মধ্যে নরসিংদীতে প্রাণ গেছে একজনের, সংঘাতে আহত শতাধিক মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। নরসিংদীর বেলাবো উপজেলার মাটিয়াল ও চরবেলাবো গ্রামের বাসিন্দাদের মাঝে বুধবার থেকেই উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় সংঘর্ষ। পুলিশ জানায়, বুধবার বেলাবো বাজার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়াকে কেন্দ্র করে মাটিয়াল এবং চরবেলাবো এলাকার 2 যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মারামারিতে জড়ায় তারা। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় 2 গ্রামের বাসিন্দাদের মাঝে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে আহত হন পুলিশসহ অন্তত 20 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় গুরুতর আহত সাইফুল মিয়া নামে এক যুবকের। তারা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং তারা এই তাদের দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় শতাধিক গ্রামবাসী। স্থানীয়রা জানায়, পাকশিমুল গ্রামের নুরুল আমিন ও মোহাম্মদ রাজীবের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টা দেড়েক ধরে চলে সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বৃহস্পতিবার 77 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 48 ব্যাটালিয়ন বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 17 জন এবং মিনাটিলা সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করা হয়। এছাড়া জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিজিবি। আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাট জেলার বাসিন্দা। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গি সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন করা 7 জনকে আটক করেছে বিজিবি। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করে জানান, ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ পার করেছেন তারা। রেলে কালোবাজারি না থাকায় কমেছে দুর্ভোগ। অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালী এলাকায় ফিরতি যাত্রার চাপ লক্ষ্য করা যায়। যাত্রীরা বলেন, ঢাকা ছাড়ার সময় যানজটে পড়তে হলেও ফেরার সময় ছিল না ভোগান্তি। 2-1টি রুটে ফিরতে পথেও ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। মে মাসে বিভিন্ন দুর্ঘটনায় 658 জন নিহত ও 1210 জন
আহত হয়েছে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মে মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। এতে বলা হয় 597টি সড়ক দুর্ঘটনায় 614 জন নিহত ও 1196 জন আহত হয়েছে। এছাড়া রেল ও নৌপথে 44 জন নিহত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মে মাসে 233টি মোটরসাইকেল দুর্ঘটনায় 256 জন নিহত এবং 201 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 39.02%। প্রতিবেদনে বলা হয়েছে মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। 139টি সড়ক দুর্ঘটনায় 148 জন নিহত ও 271 জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। 30টি দুর্ঘটনায় 30 জন নিহত ও 44 জন আহত হয়েছে। অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশে গিয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানায় স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তার পরপরই বিষয়টি মানুষের নজরে আসে। ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল ছিল। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সংগঠনের একটি টিম সেখানে যাচ্ছে। সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয় শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। আগামী 1 বছরের জন্য দায়িত্ব পেলেন এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হবে ওডিআই ফরম্যাটে মিরাজের নেতৃত্ব। সম্প্রতি টেস্টে আরও 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল শান্তকে। টি20তে শান্তর পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এবার ওয়ানডে সংস্করণেও বাংলাদেশ পেল নতুন অধিনায়ক। এ নিয়ে 3 ফরম্যাটে 3 জন ভিন্ন অধিনায়ক পেল বাংলাদেশ। এর আগে তামিম, সাকিব ও মাহমুদুল্লাহ দায়িত্বে ছিলেন ভিন্ন 3 ফরম্যাটে। অধিনায়কত্ব পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নিহত যাত্রীদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালের পরিবেশ। এর পাশাপাশি উৎকণ্ঠা বাড়ছে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝেও। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে চলছে উদ্ধার কাজ এবং তদন্ত। এদিকে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। আহমেদাবাদের সিভিল হসপিটালের সামনের দৃশ্য। একদিকে স্বজন হারাদের আর্তনাদ, অন্যদিকে নিখোঁজদের জন্য উৎকণ্ঠা। বিমান দুর্ঘটনায় হতাহতদের নেওয়া হয়েছে এই হাসপাতালে। এমনটি শোনার পর ভিড় করতে থাকেন বহু মানুষ। আমার বোন এবং তার স্বামীর খোঁজে এখানে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো তথ্যই দিচ্ছে না। বারবার আমাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। দুর্ঘটনায় আহতদের নেওয়া হয় আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা এবং মরদেহ শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেছি। কি কারণে এমনটি হলো বা আরোহীদের পরিচয় সম্পর্কে এখনই বলার সময় হয়নি। বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি আছড়ে পড়ে একটি আবাসিক এলাকায়। আঘাত হানে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলে। ভবনটির বিভিন্ন স্থানে আটকে থাকে বিমানটির নানা অংশ। আগুন ধরে যায় ভবনটিতেও। এর আগে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান বিভিন্ন দেশের নেতারা। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুর্ঘটনার খবর জানার পর ভারতকে সব ধরনের সহায়তার কথা জানায় লন্ডন। ভারতে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমরা সবাই শোকাহত। বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। তাদের বিষয়ে জানতে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। এদিকে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।